সিকিউরিটি ব্যাপারটা আমি বলতেছি, আমাদের সিস্টেম আমি অলরেডি জানাইছি। আসসালামু আলাইকুম, অনলাইনে যারা আছেন সবাই দেখতে পাচ্ছেন? সবাই আমাকে দেখতে পাচ্ছেন? ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কে বলতেছেন? আপনার নামটা একটু বলেন প্লিজ। আমি আবার সমস্যা একটু বলছি। ফেরদৌসী ম্যাডাম। আচ্ছা ওকে। কাজ কাম বাসায় কিছু করছেন? কাজ টাজ কই? আপনার কাজ তো আমি দেখতে পাচ্ছি না অনলাইনে। আচ্ছা আজকে আমরা যে বিষয়টা পড়াবো, আজকে আমরা আরো একবার হচ্ছে রিভিউ ক্লাসটা করব। ঠিক আছে, রিভিউ ক্লাসটা আপনাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ। যার ধরুন আমরা করবো আজকে কয় তারিখ? আমরা আজকে আরো একবার থিওরির বিষয়টা একটু ঝালিয়ে নিব। আজকের বিষয়টা হচ্ছে বিশ্বশিল্পের ইতিহাস 1 পার্ট 1। এটা যখন আপনাদের সেকেন্ড সেমিস্টার আসবে তখন এটা হচ্ছে পার্ট 2 হবে। ঠিক আছে, বিশ্বশিল্পের ইতিহাস পার্ট 1। বিষয় কোড হচ্ছে এর আগেও বলছিলাম যে আমাদের আমরা এই যে থিওরি যে বিষয়গুলো বলছিলাম যে আপনারা টেনশন করবেন না, এই থিওরির একটা টেকনিক আছে পড়ার। টেকনিকগুলো এর আগে আমি বেশ কিছুবার বলছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখছেন, অনেকেই হয়তো দেখেন নাই, তাই কি না? যেমন আপনি হয়তো দেখেন নাই, আপনি সেদিন ছিলেন না ক্লাসে? অনলাইনে ছিলেন? আচ্ছা, আমি যে বিষয়টা বারবার করে বলতেছি যে আমাদের সময় যে এখন খুব সংক্ষেপ, সময় কিন্তু খুব বেশি নাই, অতএব পড়ার ধারাগুলো আপনাদেরকে বের করতে হবে। আমি কিছু সাজেশন মানে গতদিন একটু ধারণা দিয়েছিলাম যে কীভাবে কী করলে আপনাদের এগুলো হচ্ছে দ্রুত কমপ্লিট হবে। আচ্ছা
5 নম্বর পর্যন্ত আমাদের খুব ইম্পর্টেন্ট। 1 থেকে 5 নম্বর পর্যন্ত আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। মনে থাকবে? আচ্ছা, এখন অনলাইনে যারা আছেন আপনারা আমাকে প্রশ্ন করবেন, কোনো জিনিস না বুঝতে পারলে প্রশ্ন করবেন এবং হচ্ছে না দেখতে পাইলেও প্রশ্ন করবেন, কোনো সমস্যা হলেও প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন মাঝে মাঝে, ঠিক আছে? আমি কিন্তু থিওরি ক্লাসগুলো পরে কিন্তু সেভাবে করাবো না, প্র্যাকটিক্যালটা বেশি করাবো। মনে থাকবে? এখন আমি যে থিওরি ক্লাসগুলো দিচ্ছি গুরুত্ব সহকারে মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন, যাতে কোনো ভুল না হয়। যেমন সিন্ধু সভ্যতার পরের বিষয়গুলো কি কি, যদি এইটা লিখতে হবে না, কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আপনারা একটু মনে রাখার চেষ্টা করেন, তাহলেই হবে। যেমন সিন্ধু সভ্যতার টোটাল সম্পর্কে বলি, সিন্ধুর মধ্যে আছে সিন্ধু কত সনে, সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো যেভাবে হবে, কত সনে, বা এর নগর কয়টা ছিল, যেমন কোথায় অবস্থিত, কোন অঞ্চল নিয়ে এটা গড়ে উঠেছে, তারপরে হচ্ছে এটির মূল ভিত্তি কী ছিল, এই যে তার একটা প্রেক্ষাপট, এই কটা জিনিস মনে রাখলে টোটাল সিন্ধু সভ্যতা হয়ে যায়। যেমন সিন্ধু সভ্যতার মধ্যে হচ্ছে যে কোন দুটো নগরী নিয়ে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, হরপ্পা আর মহেঞ্জোদারো, দুটা নিয়ে, তাই না? তারপরে সিন্ধুর মূল অবকাঠামোগত কি ছিল, নগর পরিকল্পনায়ন, তাই না? তারপরে হচ্ছে সিন্ধুর নগর পরিকল্পনায়নের কিছু বর্ণনা দিতে হবে, ছোট ছোট যে প্রশ্নগুলো হয় সেইখানে হচ্ছে ছোট ছোট প্রশ্নগুলো নগর পরিকল্পনা কীভাবে হয়, যেমন সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো, সেক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে যে সিন্ধু সভ্যতার মূল যে ভিত্তি ছিল সেটা নগর পরিকল্পনা, এটার বাহ্যিক যে দিক ছিল তার মধ্যে যেমন পানি নিষ্কাশনের ব্যবস্থা, হ্যাঁ, তারপরে শৌচাগার ব্যবস্থা, তারপরে বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থাটা, তারপরে হচ্ছে রাস্তাঘাটের লাইটের ব্যবস্থা, হ্যাঁ, তারপরে হচ্ছে কিছু প্রাসাদগত যে ব্যাপারগুলো থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের মূল, ঠিক আছে? এখন এইখানে আর একটা ব্যাপার আছে যে সিন্ধু সভ্যতার এগুলো তো আমাদের গেল অবকাঠামো, তাই না? এখন এখানে শিল্প কি কি আছে, এখানে শিল্পের পরিমাণ যতটুকু হয়েছে খুব বেশি না। সে আমলে কিছু হচ্ছে ব্রোঞ্জের কিছু জিনিস পাওয়া গেছিলো, যেমন হচ্ছে যে আপনার কিছু পটারি, কাঁসার কিছু জিনিসপত্র, পিতলের, ব্রোঞ্জের, এগুলোতে খচিত কিছু নকশা, ছোট ছোট কিছু ভাস্কর্য, এই বিষয়গুলো না, এইগুলোই করতে হবে, এর বাইরে কিছু করার দরকার নাই। ওই দেখবেন যে আপনাদের নোটে 8-10 পেজ করে আছে, এগুলো আমাদের পড়ার প্রয়োজন নাই, মাথা নষ্ট হয়, দরকার নাই। এখন একটা প্রশ্নের জন্য আমি বারবার করেই বলতেছি, একটা প্রশ্নের জন্য আপনারা কতটুকু লিখবেন। আমরা একটা প্রশ্ন যদি 15 মার্ক থাকে, 15 মার্কের জন্য আমরা লিখবো হচ্ছে কয় পেজ, সর্বোচ্চ 4 পেজ, 5 পেজ লিখলেও আপনি সময় পাবেন। 3 ঘন্টার মধ্যে 100 মার্কের যদি কোশ্চিন হয় আপনারা আরামে পারবেন, কারণ 3 ঘন্টার মধ্যে আমরাও ক্যাম্পাসে তো পরীক্ষা দিচ্ছি, লিখছেন না? তাহলে এই অহরহ সময় পাবেন। কিন্তু প্রশ্নের লেখার সিস্টেমটাও কিন্তু আছে, সিস্টেমটা যেমন কীভাবে লিখতে হবে, যেমন আমি প্রথম 1, 2, 3টে প্রশ্ন, যদি 15 মার্কের 5টা প্রশ্ন লিখতে দেয়, আমি 1, 2, 3টে প্রশ্ন স্ট্রংভাবে লিখবো, তাই না? স্ট্রংভাবে লিখবো, বাদ বাকি প্রশ্নগুলো আমি কী করবো, 5 জায়গায় 3 পেজ করে নিব, আস্তে আস্তে কমিয়ে দিব, মূল শুধু ভাবগুলো লিখবো। কিন্তু প্রথমে আমাকে ঝোঁক বুঝে কোপ কাটতে হবে, তাই না? আয় বুঝে ব্যয় না, কি কয়, কাটের কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, না? এগুলো পড়েন না আপনারা? হ্যাঁ, বাট দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ এ ওয়ে, এগুলো পড়েন নাই? ইংরেজিতে আমিও কাঁচা, আমি ইংরেজিতে ছোটবেলায় ম্যাক্সিমাম টাইম ডবল জিরো পেয়েছি, ক্লাস 5 পর্যন্ত জীবনে পাশই করি নাই, ডবল জিরো কি পাবো? হ্যাঁ, 6 থেকে যে বললাম আমার হলো 1 থেকে 3 এর বেশি যায়নি, উল্টা হয়েছে। তখন থেকে পড়াশোনা শুরু করছি, তখন থেকে আমি মানে মুদ্রার এপিট ওপিট দেখছিলাম, কারণ আমি বিশ্বাস করি একটা ছাত্র যে কোনো সময় খুব দুর্বল থাকতে পারে, একটা ছাত্র যে কোনো সময় খুব স্ট্রং হতে পারে যদি তার সৎ সাহস থাকে। তো পড়াশোনা তো কঠিন না, যেমন আমাদের একজন চতুর্থ টিচার আছেন না, যিনি অনেক আলোচিত সমালোচিত, সলিমুল্লাহ খান, আমাদের সাথে জাতীয় শিক্ষক, না? নাম শোনেননি? স্যার সলিমুল্লাহ খানের নাম শোনেননি কেউ? সলিমুল্লাহ খানের গতদিনের একটা কথা আমি সত্যি, এই বাচ্চাদের এই যে বা আমাদের যে পড়ার সিস্টেমগুলো, আমাদের এই পড়ার সিস্টেমগুলো নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করছে, যে কারো
সমাজবিদ্যা ভালো লাগে, কারো হচ্ছে মুখস্থবিদ্যা ভালো লাগে, কারো বিভিন্ন রকম ভালো লাগে। শুনতে পারবে না? ওখানে একটা কথা আমার ভালো লাগছে যে আসলে মুখস্থবিদ্যাটা আমরা কেন করি? আমরা কিন্তু সবাইকে একরকম ট্যালেন্ট, আমরা ভ্যারিয়েশনের রকম ট্যালেন্ট। যেমন আমি ছোটোবেলায় আমার খেলাধুলা করতে পারবো, পড়াশোনা ভালো লাগে, পরবর্তীতে আমার মনে হলো যে পড়াশোনা এখন করতে পারবো, আমি এখন বোঝা শিখেছি, আমি পড়াশোনা শুরু করবো। এখানে কি দেখা যাচ্ছে যে একজন দুর্বল ছাত্র ভালো হতে পারে, একজন ভালো ছাত্র দুর্বল হতে পারে। তাহলে তার দুর্বলতা আর তার ভালো বিষয়টা এটা আপেক্ষিক বিষয়। আপেক্ষিক বোঝেন? আপেক্ষিক বিষয়টা বলতে গেলে এরকম হয় যে এই যে পড়াশোনা বলা হয় না আমি ভালো ছাত্র, আমি খারাপ ছাত্র, আমি পারি, আমি পারি না, বা ও ভালো মন্দ, এগুলো বলা হয় না। ছোট্ট একটা উদাহরণ দেয়, ধরেন আমাদের দেশের যারা মুক্তিযুদ্ধ ছিল তারা আমাদের দেশের সম্মানীয় সবচেয়ে বেশি, দেশটি স্বাধীন করতে আমরা তো সবাই স্বীকার করি নাকি? তাহলে আমাদের দেশের যারা মুক্তিযুদ্ধ তারা পাকিস্তানিদের কাছে কি শত্রু, নাকি না? তার মানে পাকিস্তানিরা যারা হচ্ছে যে এই যে অন্যায় অত্যাচার করছে তাদেরকে আমরা রাজাক হিসেবে চিনি। তাহলে ওই রাজাকারগুলো কি তাদের দেশের রাজাকার? তাদের দেশে তো কি? তাহলে খারাপ কোথায়, ভালো কোথায় বলতে পারবেন? পৃথিবীতে ভালো খারাপ বলতে কোনো কিচ্ছু নাই। ভালো খারাপটা হচ্ছে আমাদের মনের একটা আপেক্ষিক সমস্যা, ঠিক আছে? আপেক্ষিক সমস্যা, এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে হবে। এই জন্যে সলিমুল্লাহ খান বলছিল যে প্রথমে যে কোনো জিনিস মুখস্থ করা ভালো। আপনি প্রথমে জিনিসটা বুঝতে পারলেন না, দেখা যাচ্ছে আমার পক্ষান্তরে আমার এক বন্ধু ট্যালেন্ট, সে বুঝে একদম ছোটস্থ করে ইয়ে করে ফেললো, তার মধ্যে ট্যালেন্ট না। আমি কি করলাম? আমি মুখস্থ করলাম। মুখস্থ করে কি হলো? একবার মুখস্থ করলাম, দ্বিতীয়বার যখন আমার দেখতে গেলাম আমার বোঝা শুরু করলো। তখন আমি যখন ওটা ভালো করে বুঝতে পারলাম তখন সেই জিনিসটা আমার মন থেকে আর যাবে না। এই জন্য সলিমুল্লাহ খান বলছিল যে মুখস্থবিদ্যা ভালো। আপনারা এখন থেকে এই জিনিসগুলা বুঝে হোক না বুঝে হোক মুখস্থ করবেন, ঠিক আছে? মুখস্থ করবেন। মুখস্থ করার জন্য বেশি কিছু না, যেমন সিন্ধু সভ্যতা যদি পড়তে হয় পড়বেন এইভাবে, ভূমিকা থেকে শুরু করবেন। আর আমি হচ্ছে যে প্রিফার করি কোনো কোটেশন ছাড়া লেখা, প্যারা প্যারা করে লিখবেন কিন্তু কোটেশন ছাড়া। ভূমিকার জায়গাটা অল্প একটু লিখলেন, আপনি এমনি লিখতে পারেন, নিচে বিস্তারিত আলোচনা করা হলো, তাও সেটা আন্ডারলাইন করবেন। না 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 না, এগুলো একটা ফালতু বিষয়, এইটা করতে হয় না। আমরা যেমন স্কুল বয়সে যে কীর্তিকলাপগুলো করতাম, আমি ক্লাসে বিভিন্ন ছিলাম, আমি কি করতাম প্রতিটা কোশ্চেন লেখার পরে 5 নম্বর প্রশ্নের উত্তর নিচে বর্ণিত হলো। আমাদের শহরে যে সিস্টেম, শহরে তো জানেন তো, শহরে এতটুকু মার্কসের জায়গায় কম্পিটিশন হয়, তখন লিখতাম যে 5 নম্বর প্রশ্নের উত্তর নিচে বর্ণিত হলো, দিয়ে আন্ডারলাইন করতাম, পরে আবার পড়াশোনা লিখে শুরু করতাম। সেটা জন্য আমাদের একটা মার্কার পেন্টেন দিয়ে লিখতে ওটা করতাম। ক্যাম্পাসে এসে শিখলাম হচ্ছে যে লিখতে হয় হচ্ছে নিজের থেকে নিজের মনে যে সেটা আসে, মানে স্বতন্ত্র যে বৈশিষ্ট্য। এখন আপনার বৈশিষ্ট্য আলাদা কীভাবে হবে? আপনার কাজ দেখে চারগুলো কাজ দেখে বোঝা যায়। ভূমিকা সে বানান করে ওটাও লিখবো না, শুধু ইয়ে করে লিখবো, মানে ভূমিকা, কারণ একটা ভূমিকা লেখা আছে হয়তো কোন মাসে কয়টা লিখবো, ওটাও লিখবো না, শুধু প্রয়োজন নয়। আপনি নিজেই ভেবে দেখবেন যে আপনার আসলে প্রয়োজন আছে কিনা, সেটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা শুরু করবেন এইভাবে যে সিন্ধু সভ্যতা আমাদের এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন একটা সভ্যতা, যে সভ্যতার নিদর্শন যুগ যুগ ধরে টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি এভাবে লিখতে পারি না, আমি তো বইয়ের কোনো ভাষা বলতেছি। এইখানে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে মূলত দুটো নগরকে কেন্দ্র করে, হরপ্পা এবং মহেঞ্জোদারো, যার অবস্থান বর্তমানে কোথায়? পাকিস্তানে। কিন্তু একটা সময় কিন্তু পাকিস্তান ছিল না, একটা সময় টোটাল ছিল ভারতবর্ষ। এই ভারতবর্ষের মধ্যে আমাদের অনেক কটা দেশ সম্মিলিতভাবে এই সংস্কৃতি বা এই সভ্যতার ধারক বাহক, এবং এই সভ্যতায় আমাদের এই যে পরিচয়, আমাদের বিকাশ সবকিছু এই সভ্যতা থেকে কিন্তু আমরা পেয়েছি। আমাদের এই সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলো কী কী ছিল, তখন আমরা হচ্ছে যে এইভাবে লিখতে পারি যে এটা এত থেকে এত সালে এই সভ্যতা গড়ে উঠেছে, এটার মূল বিষয়টা ছিল এটা, নিচে আমরা বিস্তারিত আলোচনা করতে পারি। এবার আসবো হচ্ছে আমরা একটু লিখলাম হরপ্পা, একটু লিখলাম মহেঞ্জোদারো, ঠিক আছে? তারপরে লিখলাম হচ্ছে নগর পরিকল্পনা, কারণ সিন্ধু সভ্যতার মূল ঘটনা হচ্ছে নগর পরিকল্পনা। তারপরে নগর পরিকল্পনা সম্পর্কে আমরা 1 থেকে 1.5 পেজ লিখলাম। দেখেন আপনি যদি প্যারা করেন, প্যারার জন্য 1 মার্ক বা 2 মার্ক, তারপরে একটু ইয়ে করলেন তার জন্য 1 থেকে 2 মার্ক, তারপরে নগর পরিকল্পনা করলেন তার জন্য 5 থেকে 6 মার্ক, তারপরে আরও যে দেখলেন যে শিল্পকর্মের নামটা ম্যাট করলেন, সেখানে অলরেডি 15 মার্ক হয়ে গেল। অযথা আমার মাথা
তারপরে এই যে সংক্ষিপ্ত যে প্রস্তুতির ব্যাপারগুলো আছে এগুলো আমরা কীভাবে করব? এখন আপনাদেরকে আমি যেভাবে বললাম না, এইভাবে যদি পড়েন সংক্ষিপ্তগুলো সব এর মধ্যেই হয়ে যাবে, চেষ্টা করে। আর আচ্ছা, আমি আপনাদেরকে বারবার বলতেছি কি করলে কমন পাবো, কি করলে কমন পাবো, একটা বাদ না। স্যারকে ফলো করো, সব ফলো করেন, আমি ফলো করেন। আপনি ফলো করার জন্য বসে আছি স্যার। আপনাদের কোর্সে আছে, আপনাদের অনেক কথা, আপনাদের কোর্সে আছে 7 থেকে 8টা। এর বাইরে আপনি কি পড়বেন? আর কিছু আছে? না স্যার, আপনি ফলো মানে কি? কোনটা? তো এই যে সিন্ধু সভ্যতা সম্পর্কে যদি আমরা পড়ি, এখন এর লিখবেন একটা নগর পরিকল্পনা ভূমিকা লিখলেন, হরপ্পা মহেঞ্জোদারো লিখলেন, নগর পরিকল্পনা লিখলেন, এবার লিখবেন কিছু শিল্পকর্ম। এখন এখানে কিন্তু আমরা আলাদা করবো না, এখানে আলাদা না করে কি করবো, এখানে শিল্পকর্মের পরিমাণটা কম, এখানে নগর পরিকল্পনাটাই মূল। হ্যাঁ, তাহলে এখানে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে নগর পরিকল্পনা। শিল্পকর্ম জাস্ট আমরা 1 থেকে 2 মার্কের জন্য এতটুকু লিখে ছেড়ে দেবো। যে এখানে কিছু কিছু হচ্ছে ব্রোঞ্জের মূর্তি বা হচ্ছে কিছু স্থাপত্য আছে। সাধারণত স্থাপত্যগুলো কাদের জন্য তৈরি করা হতো? রাজা এবং রাজ যারা কর্মচারী ছিল তাদের জন্য কিছু এই যে অট্টালিকা তৈরি করা হতো, রাজপ্রাসাদ তৈরি করা হতো। রাজ কর্মচারীদের জন্য ঢালাও একটা প্রাসাদ তৈরি করে দেওয়া হতো। আর সাধারণত যারা হচ্ছে যে আপনার নিম্ন শ্রেণীর মানুষ ছিল বা সাধারণ মানুষ, দাস দাসী, তারা কি করতো? তারা ওই খট্টর দিয়ে আজীবন যেভাবে থাকে ওইভাবে থাকে, তাই কিনা? কারণ আগে হচ্ছে নাটোরের যে রাজবাড়ি একটাই তো ছিল, এই শাখা পোশাক কি ছিল, ওই ধরুন ক্যান্টনমেন্টের মধ্যে আছে রাজারা একটা বাড়ি আছে, ওই রানীর হাট আছে, ওইদিকে একটা কি সিংড়া পার হয়ে একটা রানীর হাট আছে। এই যে বিভিন্ন জায়গায় এরা হচ্ছে কি অবকাশ যাপনে যাইতো, ঘুরতে যাইতো, কোনো জায়গায় গোসল করতে যাইতো, ওই যে কাদেরাবাদ ক্যান্টনমেন্টে গোসল করতে যাইতো, অবকাশ যাপনে আড্ডা মারতে যাইতো, বাতাস খেতে যাইতো। উঠিয়া রাজবাড়ি একদিকে, তারাপুর গিয়ে হাওয়াখানা গিয়ে রানীরা বাতাস খেতে যেত। এরকম কিছু ভাগ থাকে। তাছাড়া কি আর কোনো বিল্ডিং ছিল? এই জন্য আমরা কি করবো, এর যখন শিল্পকর্ম নিয়ে আলোচনা করবো তখন কিছুটা হচ্ছে এই যে স্থাপত্য, কিছুটা ভাস্কর্যটা আগে দিবেন, ঠিক আছে? ভাস্কর্য দিয়ে একটা বর্ণনা দিবেন, যেমন এখানে কিছু ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছিলো এই টাইপ, তারপরে কিছু রাজপ্রাসাদ স্থাপত্য হয়েছিল, দিয়ে একটা থেকে একটা উদাহরণ দিয়ে দেবেন যে একটা ব্রোঞ্জের মূর্তি আছে যার উচ্চতা এত, যার বেজ এত, সেটা দেখতে এরকম, সেখানে এরকম নকশা খচিত কাজ অনুকরণ করা আছে। শেষ, আপনি 100-এ 90 মার্কস পাবেন। আপনার দরকার আছে পড়া? দরকার নেই। এর মধ্যে পড়লে এর বাইরে কিছু আছে আমার বোঝা। আমি যে আপনাদেরকে বলছি 5 দিন, 5 দিন আপনারা নিজেরা একদিন খালি ভালো মতো চোখ দিয়ে দেখেন, দেখবেন আপনাদের মধ্যে লেখার মতন অ্যাবিলিটিটা। স্যার একটু আগে থাকতেই স্যার আপনারা তো এখন আর ইন্টারের স্টুডেন্ট নয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট নয়, মাস্টার্স না পড়ে তাহলে পরীক্ষা দিন করতে করতে আমরা সব কাছে কাছে থাকেন, সেটা মানুষ নাই, এটা আমার জন্য খুব ছোট্ট বন্ধুই আছে কেউ না। জি ম্যাডাম, শিল্পকলার মধ্যে কিন্তু ভাস্কর্য থাকে, স্থাপত্য থাকে, চিত্রকলা থাকে, তাই না? শিল্পকলা না, শিল্পকলার মধ্যেই থাকে ওই ভাগগুলো। এখন আমি যেভাবে বলতেছি আগে শুনে নেন। সিন্ধু সভ্যতা বুঝতে পারছেন? আচ্ছা, সিন্ধু সভ্যতা সম্পর্কে আর কিছু বলার আছে আমার? আর না বললেও হচ্ছে এমনি পারবেন, ঠিক আছে? এবার আমি যেটা যেটা বলতেছি আপনারা শুধু লিখে নেন যে এই সিন্ধু সভ্যতা এইভাবে এভাবে লিখতে হবে। এটা ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এবার বিষয় সম্পর্কে বলছি, ঠিক আছে? আপনারা জাস্ট ধারণাগুলো নিয়ে কীভাবে বাসায় করতে হবে, খালি এটাই, এই ধারণাটা নিয়ে পড়াশোনা করবেন, তাহলে ক্লিয়ার হবে। ওকে? স্যার একটা কথা বলি, আমার মনে হয় এগুলো না পড়ে 9-10-এর বই আছে, নো, বললে শোনেন, 9-10-এর জন্যে
না ওইটাই তো বলতেছি, কোন মসজিদকে তৈরি করলো, কে কোথায় বাথরুম করলো, ওগুলো দেখে দরকার নেই আমাদের। ঠিক আছে, আপনি বাথরুম ঠিক মতো করতে পারলেই হচ্ছে। এই দেখেন এবার হচ্ছে আমি আসতেছি মিশর সম্পর্কে। এখন মিশর সম্পর্কে কি কি আছে আমি এক কথা একটু একটু করে বলি। ভূমিকাতে সবাই লিখবেন। ভূমিকাতে আমরা কি কি লিখবো, যে মিশর কোথায় অবস্থিত, মিশরের হচ্ছে কত সনে এই সভ্যতার আবিষ্কার হয়েছে, তাই না, আবিষ্কার হয়েছে, এবং এটি কোন নদের তীরে এটি অবস্থিত। এতটুকু তো আমরা সবাই লিখতে পারি, প্রতিটা কোশ্চেনই এটা আসবে, আসবে না? প্রতিটা সভ্যতার আগে কি বলছি আমি, যে কোনো সভ্যতা নদী বা সমুদ্র কেন্দ্রিক অঞ্চলে অবস্থিত, এটা তো যাবে। এখন মিশর হচ্ছে এটা লেখার পরে মিশরের আর কি আছে, মিশরের আছে হচ্ছে লিখন পদ্ধতি আছে, তারপরে সাহিত্য আছে। লিখন পদ্ধতি 2 লাইন লিখবেন, বইয়ের দেখবেন 1 থেকে 2 লাইন লিখবেন, সর্বোচ্চ বইয়ের 1 থেকে 2 লাইন বা 3 লাইনের বেশি লিখবেন না। হাজার কিছু থাক আপনারা দেখবেনও না, মনে থাকবে যে লিখন পদ্ধতির নাম অমক, এটি এই অবস্থা হয়, শেষ। এটির দ্বারা এইভাবে সমাজে বর্তমানে এসেছে, শেষ, আর কিছু না। আর সাহিত্য বলতে সাহিত্য লেখার পরে সাহিত্য 2টা নাম দিবেন, যে এই সাহিত্য এখানে রচিত হয়েছে, তার বিখ্যাত একটি সাহিত্যের মহাকাব্যের নাম হচ্ছে অমক, যেটি গোটা বিশ্বে একটি জাগরণ সে সময় তৈরি করেছিল, শেষ। অযথা পেশা নেবেন কেন মাথায়, ওই হাফ মার্কের জন্য 10 লাইন লেখার তো দরকার নাই। তারপরে কি লিখবেন, মিশরের শিল্পকলা। ওকে, এবার আসেন মিশরের শিল্পকলা। শিল্পকলার মধ্যে কি কি আছে, মিশরের সবচেয়ে বেশি কিছু আছে হচ্ছে স্থাপত্য আর ভাস্কর্য। এখন লিখবেন যে নিচে শিল্পকলার সম্পর্কে বিস্তার আলোচনা করা হলো। 1 নম্বর কি দিব আমরা, 1 নম্বর দিব হচ্ছে যে স্থাপত্য, পিরামিড সম্পর্কে লিখতে হবে। পিরামিড সম্পর্কে লিখতে গেলে লিখতে হবে যে পিরামিডটা কি, পিরামিড কীভাবে তৈরি হয়েছে, পিরামিডের কয়েকটা পার্ট আছে। পিরামিড কিন্তু প্রথমে যে পিরামিড হচ্ছে তা কিন্তু না, প্রথমে একটা সিম্পল একটা পাথর, যেটা একটা নির্দিষ্ট নাম আছে, সেটার নাম হচ্ছে টম বা টি আকৃতি দেখবেন টম হয়। তারপরে টম দিয়ে প্রথমে শুধুমাত্র একটা পাথর, ওই যে লাশ দাফন করা হতো তার উপরে একটা পাথর রাখা হতো। পিরামিড তৈরি হয়েছে কোন ধারণা থেকে, যাতে লাশগুলা সংরক্ষিত থাকে, হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষা পায়, কোনো কারণে না। আর রাজমন্দিরের চিন্তা হচ্ছে আমরা রাজা, আমাদের লাশও তোমাদের মতন যেখানে সেখানে পুঁতে রাখবো, তা তো হবে না। আমাদের শ্রেণীতে অনেকেই আছে দেখবেন এখনো লাশ মানে তার দাফন করার পরে বাধায় টাধায় করে রাখে না, একটা কালচার বা একটা সংস্কৃতি আছে। সেই সময় এরকম ছিল, আরও বেশি ছিল। তখন তারা কি করলো, এই যে প্রথমে একটা টিয়ের মতো করে একটা শুধুমাত্র একটা পাথর রাখা হলো, তারপরে ওর উপরে উল্টা টি থাকে না টিয়ের মাথা নিচে, তার উপরে একটা পাথর রাখা হলো, ওটার একটা নাম আছে। যখন উল্টা করে রাখা হলো তার একটা নাম আছে, তারপরে আবার যখন আরও একটা পাথর হলো তার নাম আছে। এইভাবে বলতে পিরামিডটা তৈরি হয়েছে। পিরামিড স্থাপত্যের মধ্যে না, যখন আমরা স্থাপত্য লিখবো তখন লিখবো পিরামিড, বিভিন্ন রকম রাজপ্রাসাদ দিয়ে আমরা স্থাপত্য শেষ করে দেবো। পিরামিডটাকে আপনারা হাইলাইট করবেন, ঠিক আছে, পিরামিডটাকে হাইলাইট করে লিখবেন। দেখা যাচ্ছে পিরামিডে লিখলেন 4 থেকে 5 মার্কের জন্য। তারপরে লিখবেন রাজপ্রাসাদ, 2 থেকে 3টে রাজপ্রাসাদ দেবেন। রাজপ্রাসাদগুলো দেখতে এরকম, সাধারণত এই ধরনের আকৃতির, এই ধরনের উচ্চতা বা রাজপ্রাসাদের উপরে গিয়ে বিভিন্ন মানুষজন কী করতো, স্রষ্টার আরাধনা করতো, তাই কিনা, মনে আছে এগুলা? স্রষ্টার আরাধনা করতো। সূর্যের প্রথম যে ওঠার জন্য যে প্রথম আলোটা যাতে ওর গায়ে লাগে নিচে মাটিতে পড়ার আগে, এভাবে ওই রাজপ্রাসাদে উঠে তারা কী করতো, দেবতার আরাধনা করতো। এই যে আমরা স্থাপত্যটাকে শেষ করলাম, এবার আসবো আমরা ভাস্কর্যতে। ওখানে স্ফিংস নামে বিখ্যাত একটা ভাস্কর্য আছে, যেটা প্রতিবার পরীক্ষায় আসে। সেই স্ফিংসটা হচ্ছে যে দেহটা হচ্ছে আপনার মানুষের মতন, কিন্তু মাথাটা হচ্ছে সিংহের ন্যায়ের মতন, স্ফিংস। হ্যাঁ, এটার একটা দিবেন। আরও কয়েকটা ভাস্কর্য আছে, তার সম্বন্ধে একটু দিবেন, দিয়ে ভাস্কর্যটা শেষ করে দিবেন। একটা দিয়ে 2টোর উদাহরণ মনে থাকবে। স্ফিংস কিন্তু প্রতিবার পরীক্ষাতে আসে, এবং এটা হ্যাঁ স্ফিংসেরা আরও আছে। ওখানে ওই যে কয়েকটা রাজা আছে, রাজাটার নাম ভুলে গেলাম। হ্যাঁ, ওই রাজার হচ্ছে যে আপনার কিছু ভাস্কর্য আছে, ওই স্ফিংস আর 1টা থেকে 2টা ভাস্কর্যের নাম দেবেন ওখানে, দিয়ে 1 থেকে 2 লাইন বর্ডারে লিখে শেষ করে দেবেন, ঠিক আছে। 1 থেকে 2 লাইন লিখে শেষ করে দেবেন। ওই স্ফিংস সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখবেন,
তারপরে আর কয়েকটা হচ্ছে ভাস্কর্য আছে 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 আপনারা করতে পারবেন পরে দেখেন এখন দেখেন বন্ধ করেন এখন শুধু আমি যেগুলো বলতেছি খাতায় একটু একটু করে রাখেন খাতায় একটু একটু করে রাখেন যেগুলো আসলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে আগের বছরটা লেখার দরকার ছিল না যেগুলো যেগুলো আমি বলতেছি যে স্টিংস বললাম স্টিংস আপনারা খুঁজে বেড়াচ্ছেন যখন খুঁজে বেড়াচ্ছেন তখন সেটা লিখবেন স্টিংস লিখবেন এবং এখানে আরো দু একটা ভাস্কর্য আছে মানে পাশে স্টিংসের পাশে লিখেন আরো দু একটা ভাস্কর্য লিখতে হ্যাঁ রাজার ভাস্কর্য আছে রাজাটার নাম বলে গেলাম ইকনোটান রাজা আছে রাজার কয়েকটা ভাস্কর্য আছে ওইসব আচ্ছা বই দেখেন না আপনারা লিখেন না বই পড়ে দেখেন ইকনোটান একটা রাজা আছে রাজার কয়েকটা ভাস্কর্য সম্পর্কে উল্লেখ করে এটা শেষ করে দেবেন এখন ধরেন যে পিরামিড সম্পর্কে আমি 4 মার্কের জন্য লিখলাম এই যে ভাস্কর্যগুলো সম্পর্কে আমি লিখবো আরো 3 মার্কের জন্য লিখবো কথা বুঝেন ঠিক আছে 3 মার্কের জন্য কতটুকু লেখা লাগবে আমার তো কিছু লেখা লাগবে না ওই এক পেজ লিখলেই হচ্ছে হ্যাঁ এবার লিখবেন হচ্ছে চিত্রকলা তাই না এবার আসবেন আমরা স্থাপত্য হলো ভাস্কর্য হলো এবার আসবো কোথায় চিত্রকলাতে এসে লিখবেন হচ্ছে যে এখানে বিভিন্ন রাজপ্রাসাদের দেওয়ালে যে বিভিন্ন চিত্র থাকে সেই চিত্রগুলো দেখতে কেমন বা কোনো রাজাদের ছবি আছে কিনা বা রাজাদের ছবিগুলো কী রূপে প্রকাশ করা হয়েছে হ্যাঁ এই চিত্রগুলো সম্পর্কে মোটামুটি এই হাফ পেজ বা তার একটু বেশি লিখলেই হচ্ছে এটাও লিখে দেন হাফ পেজ বা তার একটু বেশি লিখলে চিত্রকলা সম্পর্কে আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে তো 2-3 মার্ক হয়ে যাচ্ছে হচ্ছে না তাহলে আপনার 15 মার্ক কি কমপ্লিট হচ্ছে না এবার বলেন হচ্ছে এরপরে তো আবার উপসংহার আছে উপসংহারে গিয়ে কী লিখবেন উপসংহারে গিয়ে লিখবেন যে এই সভ্যতা থেকে আমরা আসলে কী পাইছি এই সভ্যতা থেকে আমরা কী পাইছি যা উপরে লিখলাম তার কিছু সারমর্ম নিচে লিখে দিই সারমর্ম থেকে লিখতে হবে এই আরেকটা বিষয় বলে গেছি বলতে যে এই বিষয় সম্পর্কে আরেকটা যে বর্ণনা আছে সেটা হচ্ছে যে এরাই কিন্তু যত রকম জ্যামিতিক নকশা আছে এখন আসছে হ্যাঁ ওই যে লিখন পদ্ধতির মধ্যে এটি অ্যাড করবে ঠিক আছে হ্যাঁ সংখ্যা ধরনের জ্যামিতিক নকশা এটা ওই যে লিখন পদ্ধতি আছে না এটা ওটার মধ্যে অ্যাড করবেন ঠিক আছে ওটার মধ্যে অ্যাড করবেন আমি হচ্ছে গত ব্যাচের আগের ব্যাচে আমার কিছু লিখিত আমার নিজের নোট করা ছিল সব বুঝছি আমি সবগুলো অফিসে দিচ্ছিলাম ওই অফিসে সম্ভবত আছে আমাদের স্যারের আরেকটা অফিস আছে তারপরে আমার টোটাল আমার যে নোট করা আমার পার্সোনাল সব নোট করা এগুলো আমি অফিসে দিচ্ছিলাম আচ্ছা আমি একটা চেষ্টা করবো আমি আজকে রাত্রে একটু খুঁজবো আমার বাসায় নোট করতে পারে সবগুলো থাকবে না আমার নোট এখন এতগুলো আছে কিন্তু আমি বাসা চেঞ্জ করছি তো বাসা চেঞ্জ করে বোঝেন তার আগে জানি এখানে সব দিচ্ছি তারপরে যে স্যার এগুলো সব নিজের সংযুক্ত এগুলো তারপরে টাইপ করে সবগুলো তৈরি করছি তার আগে আমি সমস্ত একটা নোট তৈরি করতে কি পরিমাণে কষ্ট হয় সেটা আপনাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো আমি যে আপনাদেরকে এগুলো বলতেছি কোথা থেকে এগুলো তো আমি নোট করে পরেই তো বলতেছি আপনারা যেভাবে এখন লিখতেছেন না এটাই যখন আপনারা লিখবেন খাতায় বা হচ্ছে পড়বেন দেখবেন আমার ওই নোটের সাথে মিলে গেছে ঠিক আছে নোট না হলেও পারবেন কিন্তু আমি চেষ্টা করবো যদি আমার কাছে নোট থাকে তাহলে আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব ছবি তুলে দিয়ে দেবো আপনারা সেটা পরে প্রিন্ট করে দেবেন ওকে তারপরে আসলো এবার পরিশেষে কী বলবো পরিশেষে এই সভ্যতা আমাদের সমাজকে কী দিয়েছে পরিশেষে কী লিখতে হয় সারমর্ম লিখতে হয় সারমর্মটা কেমন যে এই সভ্যতা থেকে আমরা কী পেয়েছি আমরা সমাজের যে জ্যামিতিক ধারণা পেয়েছি সমাজের যে স্থাপন না পিরামিড সম্পর্কে বা এই সম্পর্কে এইভাবে লিখা যাবে যেটা সামগ্রিক লিখতে হবে কোনো জিনিসকে উল্লেখ না করে সামগ্রিকভাবে একটা সারমর্ম সেখানে লিখতে হবে সেটা আপনার মন যেটা বলবে সেটাই হচ্ছে এটা যার পার্সোনাল অভিব্যক্তি এই যে আপনি এত কিছু উপরে লিখলেন লেখার পরে আপনার যেটা মনে হবে যে এই বিষয়গুলো লেখা থেকে আমি এই জিনিসটা পাইছি সেটাই লিখবেন ওখানে ঠিক আছে
এইটা পড়লে চেষ্টা করে এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত কিছু পড়া লাগবে। এখান থেকে পিরামিড সম্পর্কে সংক্ষিপ্ত আসে, যেমন পিরামিড কি, পিরামিডের 5 থেকে 6টা ভাগ আছে, যে বললাম টপ টাপ বা স্টেপ বাই স্টেপ ভাগ আছে, ঠিক আছে? এগুলোর ব্যাখ্যাও আছে, সব স্টেপের আবার একটু একটু ব্যাখ্যা আছে। আমার একসাথে নাই আছে ওই সবই আছে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, সব পাবেন। আন্ডারলাইনগুলো প্রথমে দেখে নেবেন, করে নেবেন, তাহলে বুঝবেন। আচ্ছা, তারপরে হচ্ছে স্পিংস তো বললামই, তারপরে এই যে সাহিত্য বা লিখন পদ্ধতি বললাম, তারপরে সংক্ষিপ্ত আসতে পারে কোন নদীর অবস্থিত, তারপরে এটা কত সময় আবিষ্কার হয়েছে, এই সামগ্রিক বিষয়গুলোই হচ্ছে আপনাদেরকে বললাম না যে রাজশাহী কলেজের হচ্ছে ছেলেমেয়েরা বা সরকারি যে কলেজগুলো আছে, এনএস কলেজগুলো, যেগুলো তারা 25টা 30টা প্রশ্ন করে কমন পায় না, আর আমরা 5টা প্রশ্ন করি 100% কমন পাই। আর বিশ্ববিদ্যালয় তো হচ্ছে যে মানে যতটুকু পড়ার দরকার ততটুকুই পড়তে দেয়। বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে যে একটা কালচার তৈরি হয়, এটাই হচ্ছে শিক্ষা, এটাই হচ্ছে জ্ঞান। শুধু পড়লেই যে জ্ঞানী হয় তাই কিন্তু তা তা আমাদের ওই দিকে হচ্ছে যে 5টা প্রশ্ন দিতাম, 5টা করতাম, 5টাই আসতো, 5টাই লিখে চলে আসতো। বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র ফেল করতে পারে না, তার জন্য অসম্ভব। বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র একটা রেগুলার চায়। আমি আগে মনে করতে পারি আমরা পাঠ নিতে চাই, রেগুলার এর ভাব বিশ্ববিদ্যালয়ে পড়ে পাঠ নিতে চাই, দেখবি একটা মুড়ি ভাব। পরে জানলাম 75% উপস্থিত না হলে ডিসকলেজে চলে যেতে হবে, আগে 2 বছর তার গ্যাপ আছে। তখন আমিও জিজ্ঞেস করলাম রেগুলার ভাবতে হবে, তখন আমারও পাঠটা বেড়ে গেছে। তারপরে যে পড়াশোনার বিষয়গুলো দেখে আমার বন্ধুরা দেখি দিন রাত পড়তে পড়তে চোখ কানা করে ফেলে দেয়, কিনে তুই পড়িস না, আমরা যে বছরে 3 থেকে 4 দিন বা 5 দিন পড়ি, তবে হয়ে যায় কি পড়িস, এই যে এই প্রশ্নগুলা জান নাই না, প্রশ্নকে দিচ্ছে, খাতা দিছে, আর কি দিছে যে নোটগুলো দিছে, আমাদের এইগুলো পর্যন্ত দিয়ে দেয়, থাকে না। বুঝছেন, আমি যে বিষয়টা সম্পর্কে জানছি না, এটাই আমার শিক্ষা, অন্য কিছু দরকার না। এবার আসলে হচ্ছে মেসোপটেমিয়। মেসোপটেমিয়ারও দেখবেন যে হচ্ছে মেসোপটেমিয়ার কি কি আছে বলে, লিখন পদ্ধতি, সাহিত্য, দুইটা লিখেন, লিখন পদ্ধতি, সাহিত্য। এবার আসলে হচ্ছে এইখানকার সাহিত্যের মধ্যে কিন্তু কয়েকটা মহাকাব্য আছে, ওই কাব্য থেকে কিন্তু প্রশ্ন হয়। সাহিত্যটা মানে সাহিত্যটা স্টার দিয়ে রাখেন, ওখানে সংক্ষিপ্ত প্রশ্ন হয়, ঠিক আছে? লিখন পদ্ধতির নাম হচ্ছে হায়ারোগ্লিফিক না। আচ্ছা, মেসোপটেমিয়া এবার আসলে হচ্ছে এটি কোথায় অবস্থিত বা কোন নদীর তীরে অবস্থিত, এটা তো আমরা সবাই জানি, তাই কিনা? মেসোপটেমিয়ার যে মূল বিষয়, এইটার মূল প্রেক্ষাপটটাকে আমরা মিশরের মূল প্রেক্ষাপট পেলাম শিল্পকলা, শিল্প পেলাম হচ্ছে কি নগর পরিকল্পনা। আর মেসোপটেমিয়ার কি বিভিন্ন রকম জাতি, জাতিগুলাই কিন্তু আমরা যে জাতিগুলো আমরা কিন্তু সবই হচ্ছে ইরানি বংশোদ্ভূত, জানেন? হ্যাঁ, মানে ওই দিক থেকে সব এগুলো সব দিক থেকে ম্যাক্সিমাম আসছে। এখানে বিভিন্ন রকম জাতি সম্প্রদায় আছে। এখন আমি ধরেন লিখন পদ্ধতি, তারপরে হচ্ছে আর বললাম সাহিত্য আর ভূমিকা, এগুলোর জন্যই তো 3-4 মার্ক হয়ে গেল, বাকি থাকলে কত 10। এখন 10-এর মধ্যে এখানে বিভিন্ন রকম জাতি আছে, 4টা কি 5টা কি 6টা জাতি আছে, অ্যাসিরীয়, ক্যালিডীয়, ব্যাবিলনীয়, ওই জাতিগুলোর আবার সুমেরীয়, সুমেরীয়, হ্যাঁ,
জাতি সম্পর্কে লিখতে লিখতে এই সিরিয়াল ওয়াইজ লিখবেন। প্রথমে হচ্ছে যে প্রথমে মনে হয় ক্যালিডিও কি অ্যাসিডিও আছে, হ্যাঁ আক্কাদীয় পরে, আক্কাদীয় হচ্ছে যে ওই অ্যাসিডিওর একটা অংশ। আচ্ছা এইখানে এগুলোর কীভাবে লিখবেন? 2 থেকে 3 লাইন করে লিখে লিখে ছেড়ে দেবেন। এই জাতি সম্পর্কে 2 থেকে 3 লাইন করে লিখে লিখে ছেড়ে দেবেন। তাহলে 4 থেকে 5টা জাতি সম্পর্কে লিখলে তো অনেক হয়ে যাচ্ছে মার্কস, বোঝাচ্ছে না? তাহলে আমাদের ওদিকে এমনি 4 মার্কস হয়ে গেছে, বা 3 মার্কই ধরলাম, 3 মার্ক হয়ে গেছে। এখন এখানে আমাদের 5 থেকে 7 মার্ক অ্যাড করতে হবে এই জাতিগুলো সম্পর্কে লিখতে গিয়ে। এখন এর মধ্যে লিখতে গিয়ে আমরা কী পাবো জানেন? এই যে গ্রুপে দেখা যাচ্ছে লিখলেন আপনার হচ্ছে যে ক্যালিডিও, তারপরে অ্যাসিরিও, তারপরে ব্যাবিলিয়নটা খুব ইম্পর্টেন্ট, ব্যাবিলিয়নটা লিখে রাখেন। এখান থেকে একটা মানে প্রশ্ন আসে, ঝুলন্ত উদ্যান এটা কিন্তু বিশ্বের একটা আশ্চর্য ছিল না এক সময়, সপ্তম আশ্চর্য ছিল মনে হয়। ওইটা একটু ওখান থেকে একটা প্রশ্ন হয় যে আমরা সবগুলো এগুলো 3 থেকে 4 লাইন বা 5 লাইন করে লিখবো। এই যে লেখাগুলো মানে ধরেন প্রতিটা জাতি সম্পর্কে যাতে আমরা 1 থেকে 2 মার্ক করে পাই, 1 মার্ক করে পেলেও কিন্তু অনেক, তাই কি না? আর ব্যাবিলিয়নের সম্পর্কে লিখতে গিয়ে 2-3 লাইন বেশি লিখবে। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে যে এই এই জাতিগুলো পড়তে পড়তে দেখবে ক্যালিডিও কি আক্কাদীয় এর মধ্যে দেখবে যে একটু শিল্পকর্ম সম্পর্কে ধারণা দিয়ে আছে, ঠিক আছে? ওই শিল্পকর্ম সম্পর্কেও তখন যেভাবে আমরা অন্যান্য প্রশ্নে পড়ছি, এখন এইখানে তো আমাদের মূল হচ্ছে জাতিসত্তা, শিল্পগুলো তো এখানে মূল না, মূল এখানে জাতিগুলোই মূল। এখন তারপরে এই শিল্প সম্পর্কে যদি হচ্ছে যে বাইরে চলে আসে বা লিখতে বলে, তখন আমরা কী করবো? 5-7 লাইন লিখে ছেড়ে দেব। ওকে, 5-7 লাইন লিখে ছেড়ে দেব, তারপরে সময় যেভাবে লেখা দরকার লিখে ছেড়ে দেবো, শেষ। আর এই 29 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত আমরা জানি, এটা ডেট চেঞ্জ হলে আপনারা আবার জানতে পারবেন। বলেন বলেন ম্যাডাম, শুনতে পাচ্ছেন? আপনি আমার কথা শুনতে পাইছেন? পরীক্ষা হতে পারে 29 তারিখ, তবে ডেটটা চেঞ্জও হতে পারে। মানে এখনো আমরা এই ডেটটা শিওর আছি, এর বাইরে ডেট চেঞ্জও হতে পারে। জি, সময় খুব কম, এখন থেকে শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসলো ওয়ালাইকুম আসসালাম রাসেল সাহেব, আপনার বন্ধুকে আমি চিনে ফেলছি। আপনার কাছে আমি হচ্ছে 30, হ্যাঁ আশা রাখি আপনার কাছে আমি 30 টাকা পাই। ওই 30 টাকা দিয়ে আপনি হালিম খাবেন। 40 টাকা দাম, 30 টাকা, 41 টাকা করে হালিম। আমি সেই দিকে নিউ মার্কেটে আচ্ছা রেখে দুবারই হালিম, নিউ মার্কেটে খেলে আমি সবাইকে বসে থেকে আগে হালিম খাই। হালিমটা ওই হালিমটা কেন খাই? ওই হালিমের মধ্যে মাংসগুলো আলাদা করা থাকে, আলাদা করে রান্না করা থাকে। ওই মাংসগুলো আমাদের সামনে তৈরি করে রেডি করে, যাতে ওই যে হাড়ে উঠতে থাকে, হাড়ে উঠিগুলো আবার দিব, হাড়িগুলো সিস্টেম করে আবার আরেকটার মধ্যে দিবে। এই কারণে হচ্ছে যে ওরা সচক্ষে দেখতে পাই, তো মাংসগুলো আলাদা করে দিয়ে হাড়িগুলো তৈরি করা হয়। হাউ টেস্ট, নাইস টেস্ট, আচ্ছা না সুইট টেস্ট। এখানে কোথায় পাওয়া যায় স্যার? এবার আসলো কি, তাহলে আমাদের মোটামুটি সিন্ধু, মিশর, মেসোপটেমিয়া এই পরীক্ষাতে এই 3টার মধ্যে 2টা বা 3টে মাস প্রতিবার আসে এবং আসবে, এর বাইরে নাই। বাইরে কিছু আছে? তাহলে এই কটাই তো প্রশ্ন, এর বাইরে আর কি দিবে? আর তো কিছু নাই, আছে? এখন এবার পড়বো আমরা হচ্ছে গ্রিক। গ্রিক কোথায়? গ্রিস, গ্রিস।
পাহাড় জাতীয় এলাকা, জানেন তো না? বড় বড় পাহাড়ের মধ্যে খুব মানে অমসৃণ সমতল ভূমি কিন্তু না। গ্রিস কিন্তু হচ্ছে যে খুব টাফ একটা জায়গা। কিন্তু গ্রিস হচ্ছে একদম সমুদ্রের যে বন্দর কেন্দ্রিক যে একটা শহর, হ্যাঁ, এটা কিন্তু বিশ্বের যে স্পার্টাকাস, ভেনাস আরো যেগুলো আছে। গ্রিসের রাজধানী কি? গ্রিসের রাজধানী কি? বলেন, গ্রিসের রাজধানী কি? গ্রিস তো হচ্ছে ইউরোপীয় একটা সভ্যতা, তাই না? ইউরোপিয়ান একটা সভ্যতা। এই গ্রিসে যদি প্রশ্ন আসে গ্রিস সম্পর্কে, তাহলে এর সম্পর্কে মূলত প্রশ্ন আসে হচ্ছে আমরা হচ্ছে শিল্পকলা সম্পর্কিত প্রশ্নটা বেশি আসে। শিল্পকলা আমরা দেখো সব সম্পর্কে মূল বিষয়গুলো তো জানতে পারছি, তাই না? এই হচ্ছে শিল্পকলা সম্পর্কিত। এখন গ্রিসের যে শিল্পকলা, গ্রিসের শিল্পকলা হচ্ছে এরা বাস্তববাদী শিল্পকলা বেশি করতো। দেখে বলছিলাম না, বাস্তববাদী শিল্পকলা এরা বেশি করতো, মানে যা দেখতো ওরা তাই হুবহু তাই করতো। এর বাইরে মন থেকে যে করা সেই কাজটা তারা করতো না। কেমন? এখন এই যে গ্রিসের হচ্ছে যে আমরা লিখবো যে গ্রিস সভ্যতা কোথায় অবস্থিত। গ্রিস সভ্যতা ছোট ছোট রাষ্ট্র নিয়ে গড়ে উঠেছে। এখানে অনেকগুলা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজা থাকতো, যাদের মানে সবসময় দ্বন্দ্ব যুদ্ধ লেগেই থাকতো। গ্রিসের যে ব্যাপারটা, ঠিক আছে, এটা মোটামুটি আনুমানিক যত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছে সেটা লিখবেন। তারপরে লিখবেন যে এই সভ্যতা কোথায় গড়ে উঠেছে, কোথার সঙ্গে এটা লিখবেন। লিখার পরে এই শিল্পকলাতে চলে যাবেন। এই শিল্পকলাতে গিয়ে এই শিল্পকলা সবার আগে লিখবেন হচ্ছে ভাস্কর্য, তারপর লিখবেন স্থাপত্য, তারপর লিখবেন হচ্ছে ভাস্কর্য, চিত্রকলা, তারপর হচ্ছে স্থাপত্য দেবেন লাস্টে। এটাতে ভাস্কর্য, চিত্রকলা, লাস্টে লিখবেন হচ্ছে স্থাপত্য। স্পার্টাকাস নাম শুনছেন? গ্রিসের একটা রাজ্য স্পার্টাকাস। নামের ভেনাস আছে, একটা স্পার্টাকাস আছে, আর অনেকগুলো শহরের নাম আছে। ওটা দরকার না, আমি এটা মনে করতেছিল না তো তাই বললাম। আচ্ছা, এই গ্রিসে এই যে এটা পটারি আছে, হাস চিত্রকলা বলা হয় সেটাকে। হাস চিত্রকলা কি, এই সম্পর্কে প্রশ্ন থেকে আসে। এবং এই শিল্পকলা প্রশ্ন তারপরে পরে লিখে এই শিল্পকলাতে আগে আমরা যেটা লিখবো হচ্ছে যে ভাস্কর্য। এখন এখানে অনেক রকম ভাস্কর্য আছে, গ্রিসে তো প্রচুর ভাস্কর্য আছে। বড় বড় দেখবেন যে ভাস্কর্যগুলো গোটা গ্রীষ্মে বিভিন্ন জায়গায় দেখা যায়। আমরা একটু বইটা বের করে আপনার কয়েকটা জিনিস দেখার চেষ্টা করি। আপনাদের দেখায় এই দেখেন মিশরের ভাস্কর্য। এই যে মিশরের ভাস্কর্য, মিশরের চিত্রকলা, দেওয়ালে যে চিত্রকলাগুলো হয় দেখতেছেন, এগুলো তো বই থেকে। আমি যে বই আমি কিনতে বলছি, এই বই তো আমি একটা করে কিনতে বলছি। এই বই এদিক পাওয়া যায় না, আমাদের দিকে কিনতে পাওয়া যায়। বই একটা বই থাকাটা খুব দরকার। এগুলো যে আসলে কয়টা করে এখন ব্যাপার হচ্ছে যে আসলে এইভাবে তো ধরেন একদিন দুজনের জন্য আমি বই আনাটা আমার জন্য কঠিন। হ্যাঁ, আমরা যদি সবাই যদি সম্মিলিতভাবে আমাকে
বলেন যে আমাদের 5টা বা 7টা বই লাগবে, আমাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট পাঠান, তারপরে আমি হচ্ছে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, মানে হুটহাট করে আমার জন্য আরেকটাও মাঝে মাঝে বুঝতেইছেন এরপর থেকে আবার স্যার এরপর থেকে শুনেন একটা এই কথা বলি, এরপর থেকে আপনারা প্রথমে শুরুতেই দেখবেন এই বই এটা এটা মানে যা যা হয় আমরা করবো না, কিন্তু আমাদের পরে তারা করবে। শীতটা দিয়ে হয়েছে, শীতটা তো কত বুঝতে করছে সারা জানেন। এই বই যত কিছু আছে আপনারা এই বই দেখলে আপনাদের মাথা আরো খারাপ হয়ে যাবে। শীতটা বলা হয়েছে কিন্তু এই জন্যে, সেটা অনেক এই জন্য বই কিন্তু আপনাদের জন্য আমরা মুখ্যভাবে বলি নাই। পরে পরে যে এটা ভালো ওটা ভালো বললে পরে আমাদের মনে হয় এই যে আপনাদের সবার হচ্ছে যে ইয়ে রাখবে, সবার হচ্ছে এই যে কাপড়ের রঙগুলো কিনতে হবে সবার, কাপড়ের রঙের খুব দাম বেশি না। ঠিক আছে, গ্রিসের রাজধানী হচ্ছে অ্যাথেন্স না? এই দেখেন গ্রিসের যে চার্ট শুরু হলো, আমি আপনাদেরকে চার্টটা দেখাচ্ছি যে এর চার্ট কতগুলো আছে। এই দেখেন চলছে, 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 এখন চলতে আছে। তাহলে এগুলো আপনারা কিভাবে করবেন বলেন, বুঝান সেই 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 সেটার তুলনায় কি এটা বেটার না? এটা বেটার আছে। তাহলে আচ্ছা, গ্রিসের যে আমি বললাম যে শিল্পকলার মধ্যে এই যে গ্রিসের অ্যাথেন্স, স্পার্টাকাস এগুলো হচ্ছে বিভিন্ন নগর। ঠিক আছে, এদের এই নগর দুদিন পর পর হচ্ছে যুদ্ধ লাগতে লাগতে জনসংখ্যায় কমে যাওয়া শুরু করলো, মেয়েরাও কমে যেতে শুরু করলো, ছেলেরাও কমে যেতে শুরু করলো। ধীরে 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 এগুলো সংস্কৃতি কালচার হয়। এইখানে হচ্ছে কি যে গ্রিসের প্রচুর পরিমাণে শিল্পকর্ম, গ্রিসে প্রচুর পরিমাণে শিল্প নিয়ে বিশাল বিশাল কর্মশালা হয়ে গেছে। যেমন এই যে প্লেটোর ভাস্কর্য আছে, উদ্ভিকার কিছু ভাস্কর্য আছে। এই ভাস্কর্যের নাম এবং তার কিছু কিছু বর্ণনা আপনাদেরকে দিতে হবে। একটা বা দুইটার বর্ণনা দিয়ে বা ব্যক্তিগুলো দিতে হয়, এছাড়াও আরও উল্লেখযোগ্য এই ভাস্কর্য আছে, শেষ। এখন ভাস্কর্যের ক্ষেত্রে ধরেন আপনাকে বললাম যে সর্বোচ্চ 3-4 মার্কের জন্য ভাস্কর্যের বর্ণনা দেবেন। 4 মার্কের বর্ণনা দিতে গেলে 1 থেকে 2টা উদাহরণ দিতেই হবে যে এটির উচ্চতা এত, এটি দেখতে এই আকৃতির, বাস্তবধর্মী। ঠিক আছে, দিয়ে সুন্দর করে প্যারা প্যারা করে লিখতে হবে। লেখার পরে তারপরে এছাড়া উল্লেখযোগ্য আরও ভাস্কর্য আছে, সেগুলোর একটা করে নাম সেগুলো উল্লেখ করতে হবে, তবেই তো আপনি 3 বা 4 মার্ক পাবেন নাকি। তারপরে আসবেন হচ্ছে আপনি চিত্রকলা। ঠিক
যে শিল্পকলার মধ্যে এদের আরেকটা উল্লেখযোগ্য বললাম না যে এর স্থাপত্যটা লাস্টে লিখতে বললাম এটাতে, আর চিত্রকলায় ভাস্কর্যের পরে লিখতে বললাম। তাই বলছে কি হ্যাঁ, এই দেখেন এদের চিত্রকলা, দেখেন এদের চিত্রকলা হচ্ছে এরা বিভিন্ন দেওয়াল চিত্র তো আছেই, এবং এরা সবচেয়ে বিখ্যাত হয়ে গেছে পটারি তৈরি করে, পটারিতে ফ্লাওয়ার ভাস। এটা কিসের চিত্র স্যার? বিভিন্ন রাজা বা বিভিন্ন মানুষের যে দৈনন্দিন জীবন প্রতিকার, সেটাই এদের সবচেয়ে উল্লেখযোগ্য একটা শিল্পকর্ম ছিল ওই সময় ফ্লাওয়ার ভাস। ভাস শিল্প, ভাস মানে কি ফুলদানি, ফুলদানি যে চিত্রকলা খুবই ইম্পর্টেন্ট। এটা গতবার পরীক্ষাতে আসছে, এবার আশা করছি আসে ঘুরে আসে। ওখানে কী ধরনের চিত্রকলা হয়, ফুল লতা পাতায় যে বিভিন্ন রকম ভাস্কর্য, যে আপনারা এখন দেখলেন না, এখন একটা আইডিয়া পাইলেন, নাহলে আপনাদের কিন্তু এটা মনে থাকতো না, থাকতো থাকতো এজন্য একটা বই দাও। যেন বইয়ের দরকার আছে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে এইটার ভিতরে ছবি বা ইয়েটি কিছু নেই, ছবি দেখলেও অনেক ইয়ে মারে দেখা যায়। চুপ করে কথা বলে না, চুপি ছেড়ে কেউ কথা বলতেছে, সেটা আমি আবার শুনতে পাচ্ছি। কে আপনারা শুনতে পাচ্ছেন? কেউ ইয়ে করলে আমরা শুনতে পাই। এই যে মৃত যুগের একটি ভাস্কর্য দেখেন, যে পুতুল দেখতে পাচ্ছেন, ওরা আসছে না ভাস্কর্য এটা। আর এই যে দেখেন এই যে পটারিতে দেখেন, এই যে পটারিতে দেখেন বিভিন্ন রকম ফুল লতা পাতা, এবং তাদের হচ্ছে যে বিভিন্ন রকম ভাস্কর্য চিত্র আঁকা আছে, দেখতে পাচ্ছেন? এদের পটারি চিত্রটা কিন্তু গোটা বিশ্বের জনপ্রিয় ছিল ওই সময়। এই জন্য গ্রিক শিল্পকলা গোটা বিশ্ব নাম করে একটা শিল্পকলা হয়ে গেছে। এই ফ্লাওয়ার ভাস এই জন্য আমি বলতেছি খুব ইম্পর্টেন্ট, যে এদের চিত্রকলা এবং ভাস্কর্য প্রথমে লিখতে হবে, লাস্টে লিখতে হবে স্থাপত্য। এই যে আরেকটা দেখেন, এটাও ফিগারেটিভ। পটারির চিত্রটা এই জন্য এটাই মানে ও এটা একটু ডিটেলস লিখবেন, হ্যাঁ পটারির ডিটেলস পড়বেন, জাস্ট 4 থেকে 5 মার্কের জন্য যতটুকু পড়া লাগে এতটুকুই পড়বেন, এর বাইরে পড়বেন না, মনে থাকবে? জাস্ট 4 থেকে 5 মার্কের জন্য পড়বেন। ওখানে দেখা যাচ্ছে আপনার 30-40 মার্কের জন্য আছে লেখা, ততটা পড়বোই না, জাস্ট কিছু পটারির ছবি দেখবো, তার সম্পর্কে একটু বর্ণনাগুলো দেখবো। এই যে এই পটারিটা দেখলাম, এটা একটা নাম আছে পড়লাম, এটা কতটুকু উচ্চতা পড়লাম, কি ছবি আছে পড়ে শেষ। ওই ছবি তো নাই, এর মধ্যে বুঝবো কি করে লেখা আছে, বর্ণনা লেখা আছে, বর্ণনা থেকে বলবেন যে এটা এতটুকু উচ্চতা, এই পটারি গায়ে এই ধরনের কাজে উন্নীত করা হয়েছে। আর বর্তমানে পটারিটা অনেক মিউজিয়ামে আছে, সংরক্ষিত আছে। ও আমি তো একটা জিনিস বলতে ভুলে গেছি, শিল্পকর্ম যখন লিখবেন সাথে কয়েকটা জিনিস মাঝে মাঝে উল্লেখ করবেন, যে আসলে এগুলো কোথায় বর্তমানে সংরক্ষিত আছে। হ্যাঁ সংরক্ষিত আছে, এটা মাঝে মাঝে একটু দেখতে জায়গায় যদি সময় পান বা মনে থাকে তখন একটু উল্লেখ করবেন, তাহলে আমাদের তথ্যগত জ্ঞানগুলো খুব স্ট্রং হবে, ঠিক আছে? এই যে ফ্র্যাঙ্কোইস গ্রিক মৃৎপাত্র, এটা মনে করতেছি আমার প্রচুর পরিমাণে করছিলাম, কত সুন্দর দেখেন, মানে এতটা ডিটেইল, এত পরিশ্রম করে এই কাজগুলো করছে যেটা মানে অবাস্তব, ঠিক আছে? এটা দেখেন যে 4-5 হাজার বছর আগে তারা কতটা দক্ষ ছিল, কতটা দক্ষ থাকলে এই ধরনের শিল্পকর্ম তারা তৈরি করবে। এরকম হচ্ছে বেশি না, 2টার নাম আর বর্ণনা মনে রাখবেন। এই চিত্রের নাম কি স্যার? এই চিত্রের নাম কি? শুনেন এছাড়া আরো পাত্র আছে, এটা আমার মনে আছে তাই বলতেছি, এটা মূল না, আরো মূল আছে, শুনলে সব কিছু লিখতে হবে না, আমি তো লিখতে বলতে পারতাম। আপনারা 2টা চিত্রের বর্ণনা, উচ্চতা, মাপ, সংরক্ষণ কোথায় আছে, এই কটা জিনিস উল্লেখ করে লিখতে হয়। যেমন লিখবেন এটা উচ্চতা এত, এইটা দেখতে এরকম, এটার গায়ে এই চিত্রকলা অঙ্কন করা আছে, এটা বর্তমানে অনেক জায়গায় সংরক্ষিত আছে, আর দেখতে এরকম,
বা তার প্রস্থে এরকম একটু বর্ণনা থাকে না, আমার সমাজে যদি আপনি বর্ণনা লিখেন তাহলে তো লিখবেন, সবই লিখবেন না। ওই কাজটা একটা সম্পর্ক লিখতে হলে যতটুকু লিখা প্রয়োজন ওই কাজটা এখানে করবেন, দুইটাই লিখবেন। আর বাদ বাকিগুলো বলবেন যে এছাড়া এই পাতাগুলো আমরা সাধারণত দেখতে পাই, শেষ। 4 মার্কের জন্য লিখবেন চিত্রকলা বা ভাস। এইটা 4 মার্ক লিখলেন, আপনি ভাস্কর্য লিখলেন 4 মার্ক, 8 মার্ক তো হলো। বর্ণনা টর্ণনা আছে 2-4 মার্ক তো হয়ে গেল। উপসংহার আছে, আমরা যে স্থাপত্যের কথা বলতেছি না, স্থাপত্যের কথা বলতেছি না, ওটা তো লিখতে হবে, ওটা তো এমনি হয়ে যাচ্ছে। এবার মোটামুটি আমরা এই 4টা আমরা পরীক্ষার খাতায় ভালো করে লিখবো, বা 3টা ভালো করে লিখবো। বাকি যেটাই আসুক আমরা হালকা করে ঝাপসা করে, মানে আপনার উপরে আমার ঠিক আছে, এই ভালো। ঠিক আছে? ঠিক থাকবে। আচ্ছা, গ্রিক সভ্যতাকে রোমান সভ্যতা অনুকরণ করতে হবে। গ্রিক আবার সিন্ধু সভ্যতা এবং মৌর্য সভ্যতাকে, মৌর্য যুগকে অনুকরণ করতে হবে। প্রতিটা জিনিস একটা সাথে একটা লিঙ্ক হবে। যেমন আমাদের দেশের যে বর্তমান সরকার আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নকে অনুকরণ করছে, আগের সরকার হচ্ছে যে রাশিয়া ভারত অনুকরণ করছে, এইভাবে ভাগ থেকে না, এরকম সব ভাগ থাকে। আগেও এরকম ভাগ ছিল, বুঝা গেছে? আগে এরকম ভাগ ছিল। এখন দেখবেন যে আমেরিকা জিএসটি সুবিধা দিবে, তারপরে লাল তালিকা ছিল ওখান থেকে বাদ দিবে, বেশি বেশি পরিমাণে পণ্য কিনবে, তারপরে আরও যে টেকনাফ নিয়ে কথা হচ্ছে ওগুলোতে বিভিন্ন রকম ক্ষতিকলা করবে। এগুলো এই সরকারের পলিসি। আবার তার আগে যে সরকার ছিল ও রাশিয়াকে উৎপাদন কেন্দ্র দিচ্ছে তৈরি করতে, তারপরে ভারতের সহযোগিতা চাইছে, তারপরে আমাদের এই ভূমিটা থেকেই রাশিয়া, ইরান, তারপরে হচ্ছে আপনার ভারত, জাপান, এগুলো হচ্ছে যে আমরা এক কেন্দ্রিক ছিলাম, বা মধ্যপ্রাচ্য আফ্রিকার কিছু অঞ্চল নিয়ে আমরা একটা আমাদের বন্ধুত্বমূলক একটা সম্পর্ক। বাকি যারা আছে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, হ্যাঁ, এরা হচ্ছে আলাদা। চীন আবার আমাদের দিকেই তারপর বন্ধু আছে, চীন পাকিস্তানের বন্ধু, ইন্ডিয়ার বন্ধু, বা বাংলাদেশের বন্ধু, বা বাংলাদেশের এরকম টাইপের ঘটনা আছে। এগুলো এই রাজনৈতিক বিষয়গুলো যখন আপনারা জানবেন না, তখন এই সভ্যতাগুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে। সে ঘটনা কোথা থেকে কীভাবে ঘটায় এবং এমনি সব বুঝতে পারবেন। সবার স্বার্থ থাকে। আচ্ছা, এই যে আপনাদেরকে বলছিলাম না যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে জাপানকে হচ্ছে আসামি করা হয়েছিল, এবং আসামি করে তার হচ্ছে এত দেনা পাওনা ছিল, এখন পর্যন্ত তারা শোধ করতে পারতো না। 1945 সালে যে বিশ্বযুদ্ধ ছিল হয়েছিল, সমস্ত দায়ভার তাদের উপর দেওয়া হয়েছিল। তার যে বিশ্বে যে ক্ষতি হয়েছিল, সব ক্ষতির টাকা পয়সা কাকে জাপানকে দেওয়ার কথা ছিল। জাপান যদি সেই ক্ষতির টাকা দিতে শুরু করতো, এখনও তার টাকা শোধ করতে পারতো না জাপান, মানে একদম অবস্থা খারাপ হয়ে যেত। বিনোদ বিহারী, সে হচ্ছে কুষ্টিয়া বাড়ি, সেই বিখ্যাত একটা আইনজীবী, যার কথা বলতে আমি বলছি না, তার নাম হচ্ছে বিনোদ বিহারী লাল। সেই বিনোদ বিহারী লাল জাপানের পক্ষে আন্তর্জাতিক আদালতে লড়েছিল, লড়ার পরে জাপানকে শাস্তি থেকে বাঁচাই দিয়েছিল, কথা দিয়ে প্রযুক্তি দিয়ে। তারপর থেকে জাপান এখন পর্যন্ত বলছে যে বাংলাদেশকে আজীবন সহযোগিতা করবে কোনো সুর ছাড়া। জানেন এটা? সেদিনই তো বলছেন। হ্যাঁ, বিনোদ বিহারী লাল। কিন্তু আমরা জানি না, এখনো ওনাকে কিন্তু ওই জাপানে তৈরি করে এখনো তাকে শ্রদ্ধা করে সবাই। হিউজ পরিমাণে একটা অর্থের ব্যাপার আছে না, বিশাল একটা ব্যাপার। সেই জাপান মনে করেন এখনো তাকে শ্রদ্ধা করে, অথচ আমরা তার নাম জানি না, চিনি না, শুনি নাই। ওই যে মোশাররফ হুমায়ুন আহমেদের নাটক ছিল ওই যে বকপক্ষী, আপনারা তো আমার আধুনিক জেনারেশন নাকি, বলে যায় বকপক্ষী নাটক ছিল। তো চেয়ারম্যান শুধু গম চুরি করে চেয়ারম্যান সম্পর্কে লিখে রাখে, চেয়ারম্যান গম চুরি করেছে, হ্যান ত্যান মেলা কিছু করছে। ফারুক নামে একটা ক্যারেক্টার আছে, ফারুক আহমেদ,
এই যে আমার নামে যে সব কথা কে লিখছে তার মধ্যে চুরি বানান ভুল আর হচ্ছে আর কি যেন বানান ভুল, গাঁজা খায় এখন পায় না আবার পড়াশোনা, মানে আমাদের নাটক বলতে এরকম ওখানে বলছে যে গাঁজা খায় এখন পায় না আবার পড়াশোনা, আমরা একটু পড়াশোনাই কমপ্লিট করতে পারি না আবার বেরিয়ে লাভ বুঝলো। এই হচ্ছে ব্যাপার। এই কটা প্রশ্ন প্রথম যে চারটা বললাম এই চারটা খুব ভালোভাবে কমপ্লিট করবে, প্রথম চারটা ভালোভাবে কমপ্লিট করবে, ঠিক আছে? বাদ বাকিগুলো যেগুলো বলবো আমি আবার আপনাদেরকে বলতেছি প্রথম চারটা আপনারা ভালোভাবে কমপ্লিট করবেন, এত বেশি বুঝতে হয় না, যা বলি শোনেন। পার্সেন্টেজ কত সময় মিশর, মেসোপটেমিয়া, গ্রিক এই চারটা খুব ভালো মতো করবেন। এগুলো হচ্ছে অপশনাল করবেন যাতে পরীক্ষাটা আসলে লিখতে পারেন, এইভাবে করতে হবে। আপনার পরীক্ষাটাতে এভাবে লিখেন না, তাই তো করেন। আমি এভাবেই করতে বলতেছি। আপনি তো এখন যদি পরীক্ষায় আসে আপনারা যদি নাও পড়েন, যে কথা না আছেন এই চারটা কিছু না হলে লিখতে পারবেন, 50% অ্যান্সার তো করতে পারবেন। বইতে দেখে যখন পরীক্ষার আগে কি করে ফিরে যাবেন তখন তো পারবেন না। পরীক্ষার খাতা একটা মানে বিষয় রোমান সভ্যতা সম্পর্কে যেটা বললাম, রোমান হচ্ছে ইতালিয়ান একটা সভ্যতা, তাই না? ইতালিয়ান সভ্যতা না, এই ইতালিকে কেন্দ্র করেই অলিম্পিক তৈরি হয়েছে। ইতালিকে কেন্দ্র করেই গোটা বিশ্বে যে দ্বন্দ্ব এবং রক্তের যে সংঘর্ষ ছিল সেটা হচ্ছে এই যে ইতালিতে যে আগে রক্তের একটা খেলা ছিল সেই খেলাটা তখনই বন্ধ হয়ে গেছে। তখন থেকে যে অলিম্পিক খেলা শুরু হয়, মানুষ হচ্ছে অস্ত্রের পরিবর্তে মানে খেলা দিয়েই গোটা বিশ্বের যুদ্ধ শুরু করেছিল। এবং এখান থেকেই ওই যে একটা স্টেডিয়াম আছে এটা হচ্ছে আপনার ওখান থেকেই মূলত হচ্ছে অনেক কিছুর বিকাশ হতে শুরু করে এই গ্রিক এবং হচ্ছে রোমান সভ্যতা সম্পর্কে। এটা কিন্তু আবার রোমানিক্স না, কিন্তু হ্যাঁ রোমানিক্স সভ্যতা কিন্তু আবার আরেকটা আছে, আলাদা আছে। ওইটা আপনার হচ্ছে যে পড়াবো ইয়ের পরে, এই যে সেকেন্ড সেমিস্টারে আপনার জি রোমান সভ্যতার মূল বিষয় হচ্ছে শিল্পকলা। এটারও হয় রোমান সভ্যতার মূল জিনিস হচ্ছে শিল্পকলা। ঠিক আছে, প্রথম হচ্ছে ভাস্কর্য, স্থাপত্য, চিত্রকলা। এখানে ভাস্কর্যটা পরে দেবেন, স্থাপত্যটা আগে দেন, স্থাপত্যটাই আগে দেন। এই যে মনে করছে আমার এই দেখেন, এটা স্থাপত্য বলতে কি যে ওই সময় প্রথম একটা স্টেডিয়াম তৈরি হয়েছিল। এটা আপনারা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখে থাকতে পারেন। যদি এটা কিন্তু গোটা পৃথিবীর বিখ্যাত একটা জিনিস, কলোসিয়াম স্টেডিয়াম। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে এই স্টেডিয়ামের মধ্যে। এখানে হচ্ছে ওই যে সিংহের সামনে
ইতিহাসে তারা হচ্ছে যে তলোয়ারের পরিবর্তে বল্লম নিক্ষেপ করা শিখলো, তারা হচ্ছে তলোয়ারের পরিবর্তে বিভিন্ন খেলাধুলা শিখলো, দৌড় শিখলো, বিভিন্ন রকম অ্যাথলেট চলে আসলো আর কি এর মধ্যে। অ্যাকোয়াডাক্ট, এই যে একটা এই পাশে আরেকটা আছে অ্যাকোয়াডাক্ট। অ্যাকোয়াডাক্ট অনেক ইম্পর্টেন্ট না, এই কলোসিয়ামটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কলোসিয়াম সম্বন্ধে প্রশ্ন আসতে পারে। আর হচ্ছে এই যে এইটার নাম আমি খালি ভুলে যাই, পান্থিয়ান মন্দির, এটা খুব ইম্পর্টেন্ট। গতবারের আগের বার আসছে, তার মানে এবার 100% আসবে। পান্থিয়ান মন্দিরটা কি, কোথায় অবস্থিত? হ্যাঁ, পান্থিয়ান। ঠিক আছে, এই যে এগুলো পড়ার সিস্টেমটা আপনাদেরকে বললামই যে আমরা পড়বো কীভাবে, এরকম 3 থেকে 4টা স্থাপত্য যেটা আছে তার সম্বন্ধে একটু পড়বো, যে এটা দেখতে কেমন, এটা কোথায় অবস্থিত, এর নাম কি, এটা কত সনে আবিষ্কৃত হয়েছে এবং এখানে কি কি হতো, দিয়ে শেষ। তারপরে 2-1টার সাথে লিখবেন যে এছাড়া উল্লেখযোগ্য আরও কয়েকটি স্থাপত্য এরকম আছে যেখানে এই কাজগুলো করা হয়। আচ্ছা, মন্দিরের যে বিষয়টা, সেখানে মন্দিরগুলো সাধারণত আরাধনার উদ্দেশ্যেই, স্রষ্টার আরাধনার উদ্দেশ্যে সেগুলো তৈরি করা হয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রেই এখানে প্রথম আলো যখন সূর্যের আলো যখন প্রথম পৌঁছায়, এই জন্য তারা কী করতো, অনেকগুলো সিঁড়ি রাখতো। সিঁড়ি, পান্থিয়ান মন্দিরে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে বেয়ে যেগুলো পুরোহিতরা আছে বা যারা স্রষ্টার আরাধনা করার জন্য সবার আগেই সমাজের মানে কর্তা তারা আগে উঠে সূর্যের আলোটা মাটিতে পড়ার আগে ওদের গায়ে পড়তো। তখন মনে করতো যে পবিত্র আলো ওদের আগে ছাড়া আমার কাছে পড়ছে এবং সূর্য দেবতার কাছে তখন তারা আলোচনা শুরু করবে। এভাবে জিনিসগুলোকে উল্লেখ করবে। কেমন, এগুলো মজা করে পড়বেন, খালি জিনিসগুলোর নাম মনে রাখবেন, কোথায় কি আছে, সেগুলো দেখতে কেমন, সেগুলোর ব্যাখ্যাগুলো কি, তাহলে দেখবেন যে এগুলো মজা করে পড়বেন, দেখবেন অটোমেটিক হয়ে যাবে। খালি এগুলোর নাম মনে রাখাটাই সবচেয়ে ভাইটাল বিষয়, অন্য কোনো কিছু না। আপনাদের পরীক্ষাতে দেখবেন আপনারা আপনি নামগুলো ভুলে যাচ্ছেন, এটা আমাদের ক্ষেত্রে হয়েছে, আমরাও জানি। তাছাড়া এটা মজা করে পড়লে সব অ্যান্সার করতে পারবেন। ওকে, তারপরে গেল হচ্ছে প্রাগৈতিহাসিক যুগে কি কি হয়। প্রাগৈতিহাসিক যুগ মানে কি, গুহা চিত্রের যুগ। প্রাগৈতিহাসিক মানে ইতিহাস, মানে সভ্যতার পূর্বে যে ইতিহাসটা সেটা কি প্রাগৈতিহাসিক বলা হচ্ছে না? এই প্রাগৈতিহাসিক যুগে কি কি হচ্ছে, মানুষ জীবনযাপন করা শিখছে, মানুষ আগুন জ্বালানো শিখছে, মানুষ শিকার করা শিখছে, ব্যবহার চিত্রের বিভিন্ন ছবির মাধ্যমে মানুষকে হচ্ছে শিক্ষা দেওয়া হয়েছে। মানুষ সেখান থেকে সভ্যতা মানে দূর করে আস্তে আস্তে আসতে শিখে। এই জন্যে প্রাগৈতিহাসিক যদি আসে পরীক্ষাতে, প্রাগ অর্থ কি, ইতিহাস অর্থ কি, এভাবে পরীক্ষাতে কতবার প্রশ্ন আসছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে যে জাস্ট এটা ভালো করে রিডিং করবে, এটা এমনি আমার মনে হয় কিছু নাই। চীন জাপান সম্পর্কে বলতে আমি বলছিলাম যে জাপানের সভ্যতা সম্পর্কে বলতে গেলে জাপানের উড ব্লক শিল্পকলা সম্পর্কে বলছিলাম যে উড ব্লক শিল্পকলা কি, আর উকিওটা কি, উকিওটা বলছিলাম জাপান যে উৎসব, এটা লিখে দেবেন। ঠিক আছে, আর চীন সভ্যতা বলছিলাম যে চুরি সভ্যতা, চীনের আমলে যে চীনের মহাপ্রাচীর সম্পর্কে লিখবেন, বিভিন্ন স্থাপত্য সম্পর্কে লিখবেন, আর চীনের ভাস্কর্য সম্পর্কে লিখবেন। এগুলো মানে এই যে এই প্রাগৈতিহাসিক, তারপরে যে রোমান, চীন, জাপান, এগুলো হচ্ছে মোটামুটি জাস্ট একটু মনে রাখার জন্য পড়ে যাবেন, তাহলে অটোমেটিক আপনি ভালো করে লিখতে পারবেন। ঠিক আছে, এই বাইরে আর কিচ্ছু নাই। তাহলে আমি এখন একটু রেস্ট নিয়ে আপনাদের কাছে একটু রিভিউ শুনি। আমাকে দেখতে পাচ্ছেন সবাই? আমি এখন বসে পড়ছি। এই যে 12,111 বিশ্বশিল্পের ইতিহাস, আপনাদেরকে মোটামুটি আমি সাজেশন বলেন বা এটি যেভাবে বলেন সব কিছু দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আপনারা একটা দিন যদি আজকের দিনে যদি 3 থেকে 4 ঘন্টা এই 4-5টা প্রশ্ন সম্পর্কে পড়েন, আমার মনে হয় আপনাদের মানে আপনারা 80 মার্ক বা 90 মার্ক অ্যান্সার করার মতো সামর্থ্য আপনাদের থাকবে।
আছে? আশা রাখি। এখন যে একজন বন্ধু আছে, আমার নতুন বন্ধু আছে, ও একটু লেট করে আসে, ওর জন্য আমি একটু রিভিউটা দিই, সবারই যদি উপকার হয়। সাইলেন্ট প্লিজ। আপনাদের যে রিভিউটা আমি যেটা দিলাম আপনাকে শীট আচ্ছা, এখন যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যে প্রথমে সিন্ধু সভ্যতা পড়ালাম, সিন্ধু সভ্যতার মূল যে বিষয় সেটা হচ্ছে নগর পরিকল্পনা। সিন্ধু সভ্যতা কোথায় অবস্থিত, এই কোন নদীর তীরে অবস্থিত, কোন নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এবং এখানে কী কী ধরনের কয়েকটা শিল্পকর্ম পাওয়া গেছে, এই সম্পর্কে 8 থেকে 10 মার্কের একটা বিবরণ দিতে হয়। ঠিক আছে? আপনার এই ক্লাসে তো ভিডিও দেওয়া থাকবে, আপনি ভিডিওটা বাসায় একবার একটু দেখে নেবেন, তাহলে গিয়ে যদি 2 ঘন্টা পরে আপনার এই সিলেবাসটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। ওকে, প্রথম 1 থেকে 1.5 ঘন্টা আমি এই যে কী কী পড়তে হবে, এই যে সভ্যতাগুলো কী কী পড়তে হবে, কতটুকু পড়তে হবে, এই যে বই দেখে মাথা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মাথা খারাপ যাতে না হয়, কয়েক পৃষ্ঠা লিখতে হবে, ধরে নগর পরিকল্পনার জন্য কতটুকু লিখবো, ভূমিকার জন্য কতটুকু লিখবো, বা এই যে শিল্পকর্মের বর্ণনা দেবো তার জন্য কতটুকু লিখবো, লিখে যদি 15 মার্কের বড় প্রশ্ন হয় তার জন্য কয়েক পৃষ্ঠা লিখবো, ডিটেল আমি আজকে সব বলে দিচ্ছি। ঠিক আছে? যারা যারা লেট করছেন বা যারা যারা বুঝতে পারেনি তারা কাইন্ডলি একটু দেখে নেবেন, আমার বিশ্বাস আপনাদের ইজি এটা কমপ্লিট হয়ে যাবে। বলার আমার শব্দ তো শোনা যাবে নাকি? হেডফোন দিয়ে একটু শুনবেন। আমি কিন্তু অনেক জোরে জোরে চিল্লে কথা বলি। একটু দেখে নেবেন ভাই, জানেন মানে একই জিনিস ধরে অনেকবার বলা হলো তো, তাই না আমাদের প্রথম ক্লাসে টাইমে চলে গেছে অনেকটাই। একটু দেখে নেবেন প্রথম 4টা প্রশ্ন, এই যে বললাম যে সিন্ধু, মিশর, মেসোপটেমিয়া, গ্রিক, এই 4টা ভালো করে পড়বেন, আপনি এগুলো একটু দেখে যাবেন। 4টা আমাদের মূল টার্গেট থাকবে। সাজেশন পর্যন্ত আমি দিয়ে দিলাম, এগুলো বললে আমাদের সংক্ষিপ্তগুলো অটোমেটিক এর মধ্যেই সব আছে। ওকে, লাস্টেটা লিখছে চীন, জাপান। চীন জাপানের আগেরটা লিখছে হচ্ছে প্রাগৈতিহাসিক। আচ্ছা, এখন কোনো প্রশ্ন আছে এটা নিয়ে, কারণ কোনো মানে কেউ কিছু বুঝতে পারেননি বা কোনো কিছু জানার জন্য? আশা করছি এখন আপনারা পারবেন, ভালো করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 5 মিনিটের একটা ব্রেক নিয়ে আজকে আবার যে কাপড়ের কাজ শুরু করবো। ঠিক আছে? কাপড়ের কাজ শুরু করবো, 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিব, ব্রেক নিয়ে আমরা কাপড়ের কাজটা শুরু করবো। ওকে জি, আমি এই যে কালকে আপনাকে দেবো, আপনাকে দেবো। ঠিক আছে? আপনারা নিয়ে গিয়ে বাসা শুরু করে দেবো। না না না, এখন প্র্যাকটিক্যাল শুরু করবো, থিওরিক্যাল শেষ হলো, এখন প্র্যাকটিক্যালে যে কাপড়ের কাজগুলো শুরু করবো। আপনাদের এগুলো তো কাজ আছে, ক্লাস এখন প্র্যাকটিক্যাল ক্লাসটা মূল ক্লাস হবে। ওকে, আমি 5টা মিনিট জাস্ট ব্রেক নিব, একটু চা পানের বিরতি নিব। আপনারা চাইলে আমার সাথে চা খেতে যারা আগ্রহী আসতে পারেন। হ্যাঁ, আমার কাছে টাকা লাগবে, এই টাকা শীট আমি নাই স্যার, এই যে এই শীট আমার কাছে নাই, এই যে এই কয়েকটা। চলো যে চা খাই, এই যে মাঝে মাঝে আমি চাটাই খাই।